নতুন অর্থ বছরের প্রথম দিন আজ সরকারের জন্য বড় পরীক্ষা বাজেট বাস্তবায়ন। ব্যবসা বান্ধব নীতির কার্যকারিতা চান ব্যবসায়ীরা। সুদের হার ধরে রেখে কমানো যাবে না মূল্যস্ফীতি, মত বিশেষজ্ঞদের। নিত্যপণ্যের দাম কমাতে কঠোরভাবে বাজার নজরদারির পরামর্শ। সদ্যবিদায়ী অর্থ বছরের রেকর্ড আয় চট্টগ্রাম বন্দরের। পরিচালন দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতার সুফল বলছে কর্তৃপক্ষ। ডিসেম্বর পর্যন্ত প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ বাড়ালো সৌদি আরব। ভিনদেশি শ্রমিকদের দেশে ফেরার সুযোগ দিল লেবানন। এবং নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, উঠছে না লাখ টাকা ব্যয়ের খরচ। লোকসানের মুখে বিপাকে ভোলার হাজারো জেলে। স্বাগত, শুরু করছি স্টার বিজ টুডে। সঙ্গে আছি তামসিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত খবর। আর শুরুতেই বাজেটের খবর। আজ নতুন অর্থ বছরের প্রথম দিন। সরকারের সামনে বাজেট বাস্তবায়নকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ঘাটতি পূরণে, অর্থ সংস্থানে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তাদের। তবে এই অর্থ বছরে ব্যবসা সহজীকরণ সহ সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বাস্তবায়ন দেখতে চান ব্যবসায়ীরা। অর্থনীতিতে বিদ্যমান অনেক চ্যালেঞ্জ সঙ্গী করে শুরু হলো আরেকটি অর্থ বছর। নতুন এই 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি সরকার। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য অর্থমন্ত্রীর। আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এই অর্থ বছরে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যাকে উচ্চাভিলাষী বলছেন অনেকেই। আর বাজেট ঘাটতি আছে 2,43,000 কোটি টাকা, যা পূরণে বাড়বে দেশি বিদেশি ঋণের বোঝা। নতুন অর্থ বছরে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে করের চাপ, ব্যাংকের ঋণের প্রাপ্যতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। বিগত দিনেও সবসময় সরকার ব্যাংকিং সেক্টর থেকে কিছু লোন নিয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের ব্যবসায়িক সেক্টরের একটা বড় চ্যালেঞ্জ হলো ব্যাংকিং সেক্টরের অস্থিরতা, যে মানি মার্কেটে টাকা পাওয়া যাচ্ছে না, ব্যাংকটা ডিসবার্সমেন্ট করতে পারছে না। সেই ক্ষেত্রেও সেই ধারাবাহিকতাটাই আমরা আরেকবার দেখলাম যে ব্যাংক আমাদের বাজেটের একটা বড় অংশ কিন্তু ওনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়ার উপরে নির্ভরশীল থাকছেন। তো এই জিনিসটা কিন্তু একটা মিক্সড রিয়াকশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সরকারের ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আমরা যে ঋণটা নেই, এই ঋণটার একটা উল্লেখযোগ্য অংশ তো আসলে ব্যবহার হয় না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে একটা উল্লেখযোগ্য অংশ দুর্নীতিতে চলে যায়। 3 নাম্বার হচ্ছে যে বিভিন্ন খাতে যেখানে যায়, অনেকগুলো খাতে আসলে প্রপারলি ইকোনমির যে প্রবৃদ্ধির যে আমরা যে লক্ষ্য রাখি সেটাতে আসলে সহযোগিতা করে না। এছাড়া রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘাটতিরও একটা ধারাবাহিকতা আছে, প্রতি বছরই আমাদের ঘাটতি থাকে। এগুলোকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলি স্ট্রাকচারাল প্রবলেম, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে প্রবলেম আছে। এটা কোনো 1 বছর 2 বছরের বিষয় না, যে 1 বছর সমস্যা হলো আরেক বছর হলো না, এরকম না। রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সেই সমস্যাটা রয়েছে, প্রতি বছরই এটা থাকে। বুধবার সংসদে নতুন অর্থ বছরের বাজেট পাস হয়, যা 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তামসিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। নির্দিষ্টকরণ বিল। নতুন অর্থ বছরের প্রথম দিন আজ ব্যাংক হলিডে। বন্ধ রয়েছে ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম। ব্যাংক বন্ধ থাকায় লেনদেন হচ্ছে না পুঁজিবাজারেও। বুধবার দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ে লেনদেন বন্ধ। তবে অর্ধবার্ষিকী হিসাব বিবরণী শেষ করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অনেক শাখা আর প্রধান কার্যালয়ের বিভাগ খোলা আছে। প্রতি বছর 1 জুলাই দেশের ব্যাংক খাতে অর্ধবার্ষিকী সমাপনী হিসেবে বিবেচনা করা হয়। এ সময় ব্যাংকগুলো 6 মাসের হিসাব নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন তৈরি করে। কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি বুমেরাং হতে পারে অর্থনীতির জন্য, এমন আশঙ্কা জানিয়েছে বিশেষজ্ঞরা। বলছেন, নীতি সুধার দীর্ঘ সময় 10% থাকলেও কমেনি মূল্যস্ফীতি, বরং উচ্চ সুধারের কারণে সিদ্ধান্তহীনতায় আছে বেসরকারি খাত। এজন্য সুধার কমিয়ে ব্যবসার খরচ হ্রাস করতে হবে যেন অর্থনীতিতে গতি বাড়ে। মূল্যস্ফীতি কমাতে চাইলে বাজারে সুশাসন ফেরাতে হবে বলেও মত অর্থনীতিবিদদের। নিত্যপণ্যের বাজারে উচ্চ মূল্যের চাপে দিশেহারা সাধারণ মানুষ। মে মাসে মূল্যস্ফীতি ছিল প্রায় 9.5%। খরচ মেটাতে দরকার আয় বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান, কিন্তু তাতেও নেই সুখবর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তোলানিতে হচ্ছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। এমন বাস্তবতায় নতুন অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসের জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে সেখানে নীতিসুধার 10%ই ধরে রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুধার ধরে রেখে কমানো যাবে না মূল্যস্ফীতি। বাংলাদেশ ব্যাংক তারা যেটা চাচ্ছে, মূল্যস্ফীতি যদি 8 থেকে 10% মধ্যে থাকে তাহলেও তারা হয়তো খুশি থাকতে পারবে বর্তমান যে মুদ্রানীতি আছে সেটা। তো এখানে এই দুটা গোলকে একসাথে অ্যাচিভ করা সত্যিকার অর্থে কিন্তু আসলে বেশ কষ্টসাধ্য। এই অর্থনীতিও একটা কিন্তু মনে হচ্ছে যে স্ট্যাবিলিটির মধ্যে আছে, কিন্তু এটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। তো এখানে উচ্চ মূল্যস্ফীতি কিন্তু আর কমানোই যাচ্ছে না এই ধরনের পরিস্থিতিতে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই যে সংকোচনমূলক মুদ্রানীতি যেটা করলো কেন্দ্রীয় ব্যাংক এবং সেটা আগামী 6 মাসের জন্য বহাল রাখলো, তো সেটা আসলে বুমেরাং হতে পারে অর্থনীতির জন্য। বিনিয়োগ মন্দা থাকায় জুলাই থেকে ডিসেম্বরের জন্য বেসরকারি খাতের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের 6 মাসের তুলনায় কমিয়ে ধরা হয়েছে 6.8%। অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 10%-এর বেশি হওয়া প্রয়োজন ছিল, অন্যথায় কঠিন হবে ব্যবসার পরিবেশ। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যেটা টার্গেট করা হয়েছে সেটা খুবই কম। আমি মনে করি যে ডাবল ডিজিট করা উচিত ছিল সেখানে। তো এখন মূল কথা হচ্ছে তাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট করা যাবে না, এই ধরনের বার্তা তো আসলে খুবই খারাপ। একদিকে উচ্চ সুদের হার, আবার অন্যদিকে যে একটা ক্যাপ তৈরি করে দিয়েছি আমরা যে এর বেশি আসলে প্রাইভেট ক্রেডিট গ্রোথ আমরা অ্যালাউ করবো না, তো সেটা কিন্তু এখন খুবই ডিপ্রেসিং। নতুন অর্থবছরের জন্য সরকার জিডিপির লক্ষ্যমাত্রা ধরেছে 6.5% ও মূল্যস্ফীতি 7.5%। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস হল জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.1% এবং মূল্যস্ফীতি 8 থেকে 10%। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছে অন্য খবরে। শ্রমিক আন্দোলন বৈশ্বিক সংঘাতের প্রভাব সত্ত্বেও মঙ্গলবার বিদায় নেয়া 2025-26 অর্থ বছরে রেকর্ড আয় করেছে চট্টগ্রাম বন্দর। আগের অর্থ বছরের তুলনায় কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বৃদ্ধি এবং জাহাজের সংখ্যা বাড়ায় মোট আয় ছাড়িয়েছে 6,500 কোটি টাকার বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিচালন দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার ফলে বেড়েছে আয়। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়েই অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তার আঁচ লেগেছিল চট্টগ্রাম বন্দরেও। অন্যদিকে বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া নিয়ে শ্রমিক বিক্ষোভে কয়েকদিন অচল ছিল কার্যক্রম। এর মাঝেই সদ্য শেষ হওয়া অর্থ বছরে ভালো পারফরমেন্স করেছে চট্টগ্রাম বন্দর। সেই সাথে ব্যয় কমিয়ে করেছে আয়ের নতুন রেকর্ড। কন্টেনার হ্যান্ডলিং করেছে 35,18,841 একক, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় 7% বেশি। কার্গো হ্যান্ডলিং হয়েছে প্রায় 13,78,00,000 টন, যা 5.36% বেশি। জাহাজ হ্যান্ডলিং করেছে 4,324টি, যা আগের অর্থ বছরের চেয়ে 247টি বেশি। এর সঙ্গে কমেছে জাহাজের গড় অবস্থান সময়ও। এর প্রভাবে 2025-26 অর্থ বছরে বন্দরের আয় হয়েছে রেকর্ড 6,630 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 1,264 কোটি টাকা বেশি। এই আয়ের বিপরীতে গেল অর্থ বছরের তুলনায় ব্যয় সাশ্রয় হয়েছে 436 কোটি টাকা। কারণ আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করবে। বন্দরের এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখলেও ডিজিটালাইজেশনের পাশাপাশি নতুন টার্মিনালের উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চাহিদা যদি মনে করেন যে গ্রোথ যদি 8-9% হয়, তাহলে আপনি অবশ্যই 3-4 বছরের মধ্যে একটা টার্মিনাল যোগ করতে হবে, এবং এই টার্মিনাল যোগ না করলে পরে বিপদ ঘটে।
2031 সালের মধ্যে প্রায় 54 লাখ কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নে নতুন সুযোগ দিয়েছে দেশটির সরকার। এজন্য চলতি বছরে 31 ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। এ নিয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পর 12 মাসের বেশি পার হয়েছে এবং নতুন যোগদান বা প্রতিষ্ঠান পরিবর্তনের 6 মাস পরও যারা পারমিট পাননি, তাদের চলতি বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শ্রমবাজারে আইন মেনে চলার সংস্কৃতি জোরদার ও কর্মী নিয়োগকর্তার চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করতে এই সময়সীমা বাড়িয়েছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পারমিট ইস্যু বা নবায়ন না করলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিয়মিত প্রবাসী শ্রমিকদের মানবিক বিবেচনায় দেশে ফেরার সুযোগ করে দিয়েছে দেশটির সরকার। এই কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে আরও 170 জন বাংলাদেশের এক্সিট ভিসার প্রাথমিক অনুমোদন দিয়েছে লেবাননের জেনারেল সিকিউরিটি। এর আগে প্রথম ধাপে 130 জনের আবেদন অনুমোদিত হওয়ায় মোট 300 প্রবাসী জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। এ উপলক্ষে বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক বিশেষ ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীদের এক্সিট ভিসা সংগ্রহ ও ভ্রমণ প্রস্তুতির বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। গত মে মাসে শুরু হওয়া এই বিশেষ কার্যক্রমে এ পর্যন্ত 6 শতাধিক অনিয়মিত বাংলাদেশি নিবন্ধন করেছেন। প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে। আমাদের সহায়তা নিয়ে জেনারেল সিকিউরিটির এই জরিমানা মওকুফের সুযোগ নিয়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা দেশে যাচ্ছেন। অনেকে অসুস্থ আছেন, অনেকে কাজ হারিয়েছেন, অনেকে দীর্ঘদিন অনিয়মিত হয়ে পড়ার কারণে আকামা করার সুযোগ না থাকাতে তারা দেশে চলে যাবেন। এই পুরো প্রক্রিয়াটাতে বাংলাদেশ দূতাবাস বৈরুত সমন্বয় করছে, সহযোগিতা করছে তাদেরকে রিপাট্রিয়েশনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে মূলত আজকে তাদেরকে ডাকা হয়েছিল। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ ক্রেতার পকেটে স্বস্তি দিতে আগামী 10 ডিসেম্বর থেকে রাজধানীতে বসছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডিসকাউন্ট মেলা। আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী ঢাকা ডিসকাউন্ট ফেস্ট 2026-এ সর্বোচ্চ 75% পর্যন্ত ছাড়ে মিলবে দেশি বিদেশি 250 ব্র্যান্ডের পণ্য। সকালে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে ঢাকা ডিসকাউন্ট ফেস্ট কর্তৃপক্ষ। মেলায় ভারত, পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের স্টল যেমন থাকছে, তেমনি সবচেয়ে বড় সুযোগ তৈরি হচ্ছে স্থানীয় রাইজিং ব্র্যান্ড ও নারী উদ্যোক্তাদের জন্য। ঢাকার পাশাপাশি আগামী বছর থেকে দেশের বিভাগীয় শহরগুলোতেও পর্যায়ক্রমে এই ডিসকাউন্ট ফেস্টের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। সামুদ্রিক মাছ আহরণের 58 দিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। একই চিত্র মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও। দিনভর জাল ফেলেও মিলছে না আশানুরূপ ইলিশ। ফলে বিপাকে পড়েছেন মাছ ধরার সঙ্গে জড়িত হাজারো জেলে। আদিল হোসেন তপুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সাগরে টানা 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে নতুন উদ্যমে মৎস্য আহরণে নেমেছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারেও জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। জেলেদের অভিযোগ, লাখ টাকা ব্যয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে আশানুরূপ মাছ না পাওয়ায় খরচ ওঠানো মুশকিল হয়ে পড়েছে। ফলে লোকসানের মুখে দুর্ভোগে দিন কাটছে জেলেদের। অভিযান শেষে আশা নিয়ে গেছিলাম সাগরে মাছ পড়বো, আর সাগরে কোনো মাছ নাই। এই আরো দেনা ফেনা হইয়া বাগি যুগলে স্টাফলিয়া পুরো ধরাই আছি। অভিযানের পরে আমরা 2.5 লক্ষ টাকার বাজার নিয়ে গেছি, আমরা কোনো মাছ টাছ কিছু পাই নাই। আমরা 2.5 লক্ষ টাকায় দেন আসি। মৌসুমে যদি মাছ না পাই তারপর চলুম কি দিয়ে, দেনা ফেলা দিম কি দিয়ে, খাইমু কেমনি, খাওয়ানোর কোনো পথ নেই। একই চিত্র ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতেও। জ্বালানি তেলের বাড়তি দাম ও ইলিশ আহরণে ঘাটতিতে বিপাকে পড়েছেন স্থানীয় আড়তদাররাও। সেই কাঙ্ক্ষিত মাছ জেলেরা পাচ্ছে না, বিদেশ জেলেরাও দাঁড় দেনা দিতে পারছে না। আমরাও বিব্রতকর অবস্থায় আছি। জেলেরা মাছ না পাইলে তেলের পয়সা যখন ওঠে না, তখন তাদের এই যে 15-16 জন ভাগি এক একটা নৌকায়, কিন্তু তারা সেই ভাগিকে 10 টাকা দিতে পারতেছে না। প্রচুর পরিমাণ বর্ষাবদল যদি হয়, পানির স্রোত যদি হয়, তাহলে আমাদের মেঘনা নদীতে মাছ পড়বে, সবাই সাধারণ ক্রেতারা মাছ কিনতে পারবে এবং কি মাছের দামটাও
কমবে। দ্বীপ জেলা ভোলা থেকে দেশের ৩৫ ইলিশের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষও এখন ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে 1 কেজি ইলিশের দামে মিলছে 4 কেজি গরুর মাংস। 1 কেজির উপরে যে ইলিশগুলি আছে সেই ইলিশগুলি এখানে কিনতে গেলে একটা ইলিশের দাম দেখা গেছে যে ২৫০০ টাকা বা ২৬০০ টাকা এরকম পড়ে যায়। এতে দেখা গেছে এক হালি ইলিশের দাম এখানে ১০,০০০ টাকার উপরে চলে যায়। এখানে আবার একটা সিন্ডিকেট থাকে, ঠিক আছে, ওরা মাছগুলা কিনা ঢাকায় নিয়ে যায় জমায়, তাই সাধারণ মানুষ বড় ইলিশ খাইতে পারে না। তবে মৎস্য বিভাগ বলছে জলবায়ুর পরিবর্তনে ইলিশের গতিপথ বদলাচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে ইলিশের সরবরাহ বাড়বে। ইলিশ তো সে সমুদ্র থেকে স্রোতের উল্টো দিকে দ্রুত বেগে সে চলে, সে যদি বাধাগ্রস্ত হয় সে তো সাধারণত আসতে চাইবে না অথবা পথ পরিবর্তন করে। এখানে আমাদের জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ডুবোচর, পানি দূষণ এগুলো একটা ইলিশের না উঠে আসারও একটা কারণ। এই বছর জেলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,89,000 মেট্রিক টন, যা বাস্তবায়ন নিয়ে শঙ্কায় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নতুন বাজেটে সিম ট্যাক্স কমলেও কল রেট ও ইন্টারনেটের শুল্ক অপরিবর্তিত থাকায় গ্রাহকের পরিবর্তে এর সুফল যাবে অপারেটরদের পকেটে। অন্যদিকে আমদানিকৃত স্মার্টফোনে অতিরিক্ত কর ডিজিটাল ডিভাইসকে সাধারণের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে। টেলিকম ও প্রযুক্তি খাতের বাজেট আলোচনায় এমন কথা উঠে আসে। নতুন অর্থবছরের বাজেটে প্রযুক্তি খাতে বড় কর ছাড়ের ঘোষণা থাকলেও এর সুফল সাধারণ গ্রাহক পর্যন্ত পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে সংশয়। ১ জুলাই থেকে আমদানিকৃত স্মার্টফোনে ৬০% বেশি কর বসালেও ল্যাপটপে তা মাত্র ৯.৫%, যা চরম নীতিগত অসঙ্গতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার দুপুরে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে উঠে আসে এমন সব মন্তব্য। আলোচকদের মতে সুরক্ষার নামে স্মার্টফোনকে সাধারণের নাগালের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে থেকে যারা ইম্পোর্ট করবে তারা কিন্তু জানুয়ারির আগের রেটে প্রায় ৬২-৬৩% ট্যাক্স রেটেই বাইরে থেকে ইম্পোর্ট করবে। মানে আমার স্মার্টফোনের দাম কিন্তু বেড়ে যাবে। যেখানে সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যাবে। টেলিকম খাতে ৩০০ টাকার সিম ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও কমেনি ডেটা ও ভয়েস কলের শুল্ক। ফলে সাধারণ গ্রাহকদের খরচ না কমে পুরো আর্থিক সুবিধাই চলে যাবে বহুজাতিক অপারেটরদের পকেটে। আপনারা যদি ১০০ টাকার একটা বিল দেন কোনো একটা অপারেটরকে, তার মধ্যে ৩৯ টাকা আপনারা দিচ্ছেন কিন্তু আপনাদের পকেট থেকে, অপারেটররা দিচ্ছেন। বুঝতে পারছেন ক্যালকুলেশনটা? এই যে ৫২-৫৪ টাকা গল্প যেটা বলানো হচ্ছে তার মধ্যে ৩৯ টাকা আপনার নিজের পকেট থেকে চলে যাচ্ছে। প্রযুক্তি খাতে আইটিএস-এর অগ্রিম আয়কর রিফান্ডের মতো ইতিবাচক বদল এসেছে। তবে বাটন ফোনের বদলে ফিনটেক ও এডুটেকের প্রসারে 4G ও 5G সমর্থিত স্মার্টফোনেই কর ছাড় বেশি দেয়া জরুরি ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্মার্টফোন একই বেনিফিট দিব কেন? দ্যাট আই শুড ডিসকারেজ। অ্যান্ড স্মার্টফোন মানে আমি 4G ইউজেস 5G ইউজেস এনশিওর করতেছি, যেটার মধ্যে আমি ফিনটেক বা এডুটেক এই ধরনের ইনক্লুশন আমরা বাড়াইতে পারবো। তরুণ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৯ বছর ও টার্নওভার ট্যাক্স শূন্য করা হয়েছে। তবে দেশে নিবন্ধিত স্টার্টআপ ১০০টিরও কম হওয়ায় এই বড় প্রণোদনার সুফল পাবে ছোট একটি গোষ্ঠী বলেও মন্তব্য আলোচকদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর এম এ রাজ্জাক। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে বিষয় আসতে চাই, আজকে নতুন অর্থ বছর ২০২৬-২৭-এর প্রথম দিন এবং এই অর্থ বছর বিশাল বড় একটা টার্গেট সরকারের সামনে বাস্তবায়ন। সরকার ব্যয় করতে চায় ৯,৩৮,০০০ কোটি টাকা। এই ব্যয়ের অর্থ সরকারের যোগান আসলে সম্ভব হবে কিনা? আপনার প্রশ্নের সূত্র ধরে বলতে চাই, নতুন বছর, কিন্তু যে প্রশ্নটা করলেন সেই চ্যালেঞ্জ কিন্তু আমাদের গতানুগতিক। আমরা সবসময় দেখি যে বড় বাজেট করা হয় এবং সেই বাজেটটাকে বাস্তবায়ন করা যায় না। এবছর আমরা মনে করছি যে এত বড় বাজেট ঠিক আছে, কিন্তু এটার জন্যে বড় মাত্রায় কিন্তু একটা ঘাটতি আছে এবং সেই ঘাটতিটাও হিসাব করা হয়েছে যে এটা চিন্তা করে যে এনবিআর অতিরিক্ত অনেক রাজস্ব আদায় করতে পারবে এবং সরকার বিদেশ থেকে অনেক বেশি ঋণ নিতে পারবে। কাজে এই দুটো শর্ত যদি প্রতিপালন না হয় তাহলে কিন্তু আমরা দেখব এই বাজেটের অনেকাংশ বাস্তবায়ন হবে না। মূলত সরকার চাচ্ছে ৬,৯৫,০০০ কোটি টাকার বেশি সে রাজস্ব আদায় করবে, যেটা আজ পর্যন্ত কখনো সম্ভব হয়নি। এবং যেটা আপনি এনবিআর এর টার্গেটের কথা বলছিলেন, ৬,০৪,০০০ কোটি টাকার বেশি এনবিআরকে টার্গেট দিয়েছে, যেটাও গত বছরের যদি এনবিআর আদায়
কে চিন্তা করে সেটা প্রায় 45%-এরও বেশি প্রবৃদ্ধি এনবিআর করতে হবে, এই সক্ষমতা এনবিআর আছে কিনা? হ্যাঁ, মানে যে বছরটা শেষ হলো এই বছরে এনবিআর হয়তো 4,10,000 কোটি টাকা বা 4,15,000 কোটি টাকা হয়তো রাজস্ব আদায় করেছে। এখান থেকে সামনের বছরে 6 লাখের অতিরিক্ত 6 লাখ কোটি টাকার যদি অতিরিক্ত তাকে আদায় করতে হয়, এটা অলমোস্ট আমি বলবো যে ইম্পসিবল। হ্যাঁ, যদি অসম্ভব রকমের মিরাকল কিছু না ঘটে এটা হবে না। কিন্তু ইকোনমিস্টরা আমরা মনে করি যে এটা এনবিআর অ্যাচিভ করতে পারবে না, কাজে সেখানে একটা বড় ফারাক থেকে যাবে। এবার আমরা দেখতে পেয়েছি সরকারের যেটা পরিচালন ব্যয় তারা ঠিক করেছে এবং সেটার সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কাছাকাছি। তো এই যে এডিপির জন্য যে অতিরিক্ত যে বরাদ্দটুকু দেয়া রয়েছে, এই এডিপির বরাদ্দের অর্থ আসলে যোগান কিভাবে আসবে যদি ঋণ না পাওয়া যায় ঠিকভাবে এবং যদি রাজস্ব আহরণ ঠিকভাবে না হয়? হ্যাঁ, আপনি এটা খুব ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট এটা এখন হচ্ছে আমাদের মৌলিক চিন্তা যে আগামী দিনগুলোতে, কারণ সরকার যে খরচটা করতে যাচ্ছে সে তার পরিচালন ব্যয় আর দেখেন যে এনবিআর রাজস্ব এটা তো সমান। আচ্ছা, তারপর যদি তাকে অতিরিক্ত কোনো ব্যয় করতে হয় সেটা তাকে ধার করে করতে হবে, আভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে অথবা বিদেশ থেকে অতিরিক্ত ঋণ আদায় নিতে হবে তাকে। যে প্রাক্কলন করা হয়েছে বাজেটে, সরকার মনে করছেন আগামী বছর তারা $12.5 বিলিয়ন বেশি বিদেশি ঋণ নিতে পারবেন। কিন্তু আমরা জানি যে বিদেশের মার্কেটে যখন প্রবণতা সারা বিশ্ব জুড়েই যে বিদেশি সাহায্য বলতে যেটা বলছে সেটা কিন্তু অসম্ভবভাবে কমে এসেছে। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বে এটা কমে এসেছে। কাজে যেখানে বিদেশি সাহায্য সারা বিশ্বে পড়তির মুখে, সেখানে যদি বাংলাদেশকে বেশি বিদেশি ঋণ নিতে হয়, আমার কাছে মনে হয় যে সেই লক্ষ্যটা আমাদের তাহলে ঠিক করে করা উচিত ছিল। হ্যাঁ, আর দেশের মধ্যে যে অবস্থা, এটা না হলে সরকারকে কী করতে হবে, তাকে আভ্যন্তরীণ খাত থেকে লোন নিতে হবে, মেইনলি ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে হবে। এই ব্যাংকিং সেক্টরের লোনের প্রসঙ্গে একটু আসবো, কিন্তু একটা খুব কৌতূহলবশত একটা প্রশ্ন করতে চাই। এই যে একটা বিশাল বড় টার্গেট, যেটা আপনি বলছিলেন বিভিন্ন অনিশ্চয়তা আছে, ঋণ প্রাপ্তি হবে কিনা, রাজস্ব আহরণ হবে কিনা, তো এতগুলো যেহেতু অনিশ্চয়তা রয়েছে, যদি সেটা বাস্তবায়ন না হয় তাহলে এই অর্থ বছরের দিন শেষে কি পরিণতি হবে? আমি কিছু আপনাকে আভাস দিতে পারি, এটা আভাস করা কোনো কঠিন কাজ না। ধরুন যদি 80 থেকে 85% যদি বাজেট ওনারা বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন যে ওই ঘাটতিটা কিন্তু অনেকখানি কমে আসবে। আমার কাছে মনে হয় যে দিন শেষে সেটাই হবে। কিন্তু যেখানে চ্যালেঞ্জ হচ্ছে, যদি সরকার যে বাজেটটা দিয়েছেন তার যদি 80 থেকে 85% মাত্র বাস্তবায়ন করতে পারেন, তাহলে তাকে অবশ্যই উন্নয়ন ব্যয় অনেক কাটছাট করতে হবে। এবং হেলথ এবং এডুকেশনের যে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, হয়তো সরকার সেখানে তাকে কাটছাট করতে হবে। তো সুতরাং যদি আমার রাজস্বের সংকুলান না থাকে, আমি যে সংখ্যাগুলো বাজেটে বলি সেখান থেকে অনেকগুলোই কিন্তু অংশ কাটে। এবারে দেখুন কতগুলো জায়গায় খরচ আছে যেগুলো সরকারকে না করে তারা পারবে না। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল দেওয়া হয়েছে, সেটা তাদের খরচ করতেই হবে। একইভাবে সরকারের একটা অন্যতম ফ্ল্যাগশিপ কমিটমেন্ট আছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, সেখানেও তারা অতিরিক্ত টাকা রেখেছেন। আমার ধারণা এই দুটো খাতে যদি তারা অতিরিক্ত বরাদ্দ ব্যয় করেন, তারপরে অন্য খাতে অতিরিক্ত ব্যয় করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়বে গিভেন আমাদের যে কারেন্ট রেভিনিউ সিচুয়েশন। এবার যদি একটু বিনিয়োগের দিকে আসতে চাই, সরকার এটাও কমিটমেন্ট দিয়েছে যে বিনিয়োগ বাড়ানো হবে, নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। একদিকে যেটা হচ্ছে আপনি ব্যাংকিং খাতে লোনের প্রসঙ্গটা এনেছিলেন একটু আগে, এখন সরকার এই যে ঘাটতির অর্থ অভ্যন্তরীণ খাত থেকেও সরকার ঋণটা নেবে এবং সেটা অবশ্যই ব্যাংকিং খাত থেকেই ঋণটা, এর আগে আমরা দেখেছি ব্যাংকিং খাত থেকে ঋণটা নেওয়া হয়। যদি সরকার এত বড় একটা অ্যামাউন্ট ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে কিনা, তাহলে বিনিয়োগ কিভাবে বাড়বে? বিনিয়োগ বাড়ানোটা আমার কাছে সামনের বছরে সরকারের জন্য বড় একটা সমস্যা থেকে যাবে। একটা হচ্ছে যেহেতু সুদের হার বেশি আছে, যেহেতু আমরা মূল্যস্ফীতি কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক সে জায়গা থেকে সরে আসে নাই, কাজে সেটা ব্যক্তি খাতের যারা উদ্যোক্তা তাদেরকে খানিকটা নিরুৎসাহিত করে অতিরিক্ত বিনিয়োগ করার ক্ষেত্রে। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে, যদি সরকার আপনি যেটা বলেছেন বেশি বেশি ব্যাংকিং সেক্টর থেকে লোন নেয়, তাহলে কিন্তু ওখানে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেট করাটা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। দেখেন আমাদের ইস্যুটা, আমাদের যেহেতু ব্যাংকগুলোও তো অনেক দুর্বল, সবগুলো ব্যাংকের কিন্তু সেই সক্ষমতা নাই যে সরকারকে তারা অতিরিক্ত ঋণ দিতে পারবে। যে ব্যাংকগুলোর সক্ষমতা আছে তারা যদি চিন্তা করে যে ইকোনমিতে আমার এনপিএল এত হাই এবং যে ইকোনমিতে প্রাইভেট সেক্টর এখন অনেক ঝুঁকির মধ্যে আছে, তাহলে ওই ব্যাংকগুলো তারা মনে করতে পারে যে তার জন্য সেফ অপশন কি হতে পারে, একটা নিরাপদ আশ্রয় হতে পারে যে সরকারকে বেশি বেশি লোন দেওয়া। কাজে প্রাইভেট সেক্টরের ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংকগুলো যে অর্থনৈতিক গতি ত্বরান্বিত করার চেষ্টা করে,
সেটাও খানিকটা ব্যাহত হবে যখন তারা দেখবে সরকার অতি সুদে ঋণ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমরা মনে হয় যে সামনের বছর আমরা একই জিনিস দেখতে পারবো। আমার একটা ভয় হচ্ছে সরকার বাজেটে যেটা বলেছেন যে ব্যাংকিং সেক্টর থেকে যত ঋণ নিতে চান বছর শেষে আমরা দেখব যে সেই ঋণের পরিমাণ কিন্তু তার থেকে বেশি হতে পারে। আর একটা কথা না বললেই নয় এই প্রসঙ্গে, যে এর কিন্তু সুদ দিতে হয় সরকারকে, তাই না? যত ইন্টারেস্ট নেবেন, যত লোন তারা নেবে সে অনুযায়ী তাদের সুদ দিতে হবে। আমরা একটা হিসাব করে দেখেছি যে এই বছর বছরটা চলে গেল, এই বছরে হয়তো সরকারের সুদ দিতেই এনবিআর যে রাজস্ব আদায় করবে সেটার 25 থেকে 30 ভাগ কিন্তু শুধু ব্যয় হবে সরকারের সুদ দেওয়ার জন্য। সামনের বছর দেখবেন যে এই ধারা অব্যাহত থাকবে। আমরা এটাও শুনেছি যে 1 লাখ কোটি টাকার বেশি সুদ দিতেই সরকারের ব্যয় হয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ, এবার হয়েছে, তাই আগামী বছর এটা বাড়বে। তো এই যে বিষয়টা দ্বিপাক্ষিক একটা বিষয় মনে হচ্ছে। একদিক থেকে সরকার চাচ্ছে যে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের দাম কমছে না, মূল্যস্ফীতি কিন্তু রয়েই যাচ্ছে। তাহলে এই মূল্যস্ফীতি কীভাবে কমিয়ে আনবে? এবং যে বিনিয়োগের বিষয়ে আপনি বলছিলেন, যদি সরকারি লোন নেয় তাহলে বিনিয়োগ বাড়বে কীভাবে? সরকারের কি কোনো বিকল্প চিন্তা ভাবনার বিষয় আপনারা দেখছেন কিনা? বাজেটে বলা হয়েছে যে সরকার ব্যবসা খাত বা ব্যক্তি খাতকে প্রণোদনা দিতে চান। হ্যাঁ, কিছু ওনারা কিন্তু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছেন, এটা আমাদের স্বীকার করতে হবে। আপনি জানেন স্টিমুলাস প্যাকেজের কথা বলা হয়েছে, তারপরে কতগুলো জায়গায় রিফর্ম করা হয়েছে, যেমন সোর্স ট্যাক্স আগে কেটে রাখা হতো, এটা পরে যখন ওনারা রিটার্ন দাখিল করতেন অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না, এবছরও সেটাকে রেগুলারাইজ করা হবে। এগুলো ভালো জিনিস, কিন্তু এগুলো কি যথেষ্ট প্রাইভেট সেক্টরকে গতিশীল করার জন্য, প্রাইভেট সেক্টরকে অতিরিক্ত বিনিয়োগ করার জন্য, উৎসাহিত করার জন্য যথেষ্ট কিনা? আমার কাছে মনে হয় যে সেখানে যথেষ্ট কিন্তু আশাব্যঞ্জক কিছু নাই। একটা হচ্ছে প্রবলেম আমাদের যেটা হয়েছে, মূল্যস্ফীতিটাকে আমরা কোনোভাবে কমিয়ে আনতে পারছি না। এইটা আমাদের সবগুলো পলিসি ফ্রেমওয়ার্কের যে একটা বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আর মূল্যস্ফীতিকে না কমাতে পারলে যেটা হচ্ছে, মানুষেরও কিন্তু ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। আপনি দেখেন, আমরা প্রাইভেট সেক্টরের কথা বলছি, প্রাইভেট সেক্টর হ্যাঁ গ্যাস নেয়, বিদ্যুৎ নেয়, ইত্যাদি অনেক সমস্যা আছে, তারা বেশি সুদে ঋণ নিতে হচ্ছে, সেটাও একটা সমস্যা। কিন্তু যদি অতিরিক্ত মূল্যস্ফীতি অনেক দিন ধরে থাকে, তাহলে আমরা যারা ক্রেতা তাদেরও তো প্রকৃত আয় অনেক হ্রাস পেয়েছে, তাই না? তো যে বাজারে প্রকৃত আয় ফল করছে, যে বাজারে কনজিউমাররা এনাফ পারচেজ করতে পারছেন না, কিনতে পারছেন না, তাহলে সেই বাজারে তো প্রাইভেট সেক্টরের জন্য ভালো ব্যবসা করাটা তো কঠিন। সো আমরা একটা চরম দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছে, এবং এখান থেকে বের হয়ে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট কঠিন হবে। এবং এই বাজেটে এই জিনিসটাকে কম্প্রিহেন্সিভলি ট্যাকেল করাটার সেরকম কোনো আসলে সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই। এবার যদি একটু মুদ্রানীতি প্রসঙ্গে আসি, 6 মাস পরপরই সরকার একটা করে মুদ্রানীতি দিয়ে থাকে এবং মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমাতে চায়, তবে এই নজির আমরা খুবই কম দেখেছি। এবং বর্তমানে আর্থিক খাতের যে সংকট রয়েছে, ব্যাংকিং খাতের একটা খেলাপির সংকট রয়েছে, সব মিলিয়ে এই মুদ্রানীতি কি আসলে মূল্যস্ফীতি কমিয়ে বা এই যে সংকটগুলোকে কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা? মূল্যস্ফীতির ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা নীতি দ্বিধা কাজ করছে, মানে পলিসি হেসিটেশন, মানে আমরা এনাফ শক্ত পলিসি নিতে পারছি না, কিন্তু আমরা আবার বলছি যে আমরা শক্ত পলিসি নিতে চাই। দেখেন, প্রায় তো 3-4 বছর হয়ে গেল যে আমরা বলছি অফিসিয়ালি আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি। আবার উল্টোভাবে চিন্তা করেন যে আসলে কি এটা অত বেশি সংকোচনমূলক একটা নীতি? কারণ একদিকে আপনি সুদের হার বাড়িয়ে রেখেছেন, সেটা যেমন সত্যি, অন্যদিকে আবার অতিরিক্ত তারল্য সরবরাহ করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে আমরা জানি যে গত 3-4 বছরে প্রায় 75,000 কোটি টাকার বেশি তারল্য সরবরাহ করা হয়েছে। আমরা দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক রেমিটেন্স পারচেজ করছেন এবং এটার জন্যেও তারা অতিরিক্ত টাকা পয়সা মার্কেটে ছাড়ছেন। এখন যে স্টিমুলাস প্যাকেজগুলোর কথা আলোচনা হচ্ছে, সেগুলোর কিন্তু অনেক অংশ আসবে সেন্ট্রাল ব্যাংক থেকে। সেন্ট্রাল ব্যাংক বলতে পারেন যে আমরা যে টাকা প্রিন্ট করে এই টাকা দিচ্ছি না, সেটা বলতে পারেন, কিন্তু একটা জেনুইন কন্ট্রাকশনারি পলিসি মানে হচ্ছে এই সেন্ট্রাল ব্যাংক সবভাবে চেষ্টা করবে মূল্যস্ফীতিকে কমানোর জন্য বাজারে টাকার সাপ্লাইটা যতভাবে কমানো যায়, সেই প্রয়াসটা কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে না। কাজে এফোর্ট নিচ্ছে, পলিসি স্টেটমেন্ট আছে, কিন্তু এফোর্টগুলো ডাইলিউটেড হয়ে যাচ্ছে, যেহেতু তারা আবার চিন্তা করছেন যে না অতিরিক্ত আবার সহায়তা বাজারে দেওয়া যায় কিনা। কিন্তু আমি এটা পরিষ্কার করে বলতে চাই, আমি এটা বলতে চাচ্ছি না যে শুধুমাত্র কন্ট্রাকশনারি পলিসি দিয়ে মূল্যস্ফীতিকে ট্যাকেল করতে, সেটা না, কিন্তু আমি খালি বলছি পলিসি দ্বিধার যে ব্যাপারটা। এই প্রসঙ্গে একটা জিনিস আমি বলতে, যেটা আলোচনায় খুব একটা আসে নাই,
মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে, আমরা বলছি যে সাপ্লাই সাইডের দিকেও তাকানো, বাজারে যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে কিনা। তো এই সরবরাহের কথা যখন আমরা বলি, আমরা ইমিডিয়েটলি চিন্তা করি যে আমাদের দেশের মধ্যে থেকে কী সরবরাহ দেওয়া যায়। তো তখন প্রশ্ন থাকে যে পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে আমি নিয়ে যাব, সেখানে যদি চাঁদাবাজি হয়, সেখানে যদি কোনো বাধাবিঘ্ন থাকে, তাহলে সেটা দামের উপরে একটা প্রভাব পড়বে। কিন্তু আমরা যেটা ভালো করে চিন্তা করছি না, যে অনেক জিনিস কিন্তু আমরা আমদানি করার মাধ্যমেও কিন্তু সরবরাহ বাড়াতে পারতাম। আপনি দেখেন বাংলাদেশের আমদানি চিত্র দেখেন, 2021 সালে আমাদের আমদানি ছিল $80 বিলিয়ন, 2022 সালে প্রায় $90 বিলিয়ন, যেটা এই যে বছর শেষ হলো সেখানে হয়তো আমরা দেখব যে $70 বিলিয়ন আমদানি। তার মানে আমরা এমন একটা অর্থনীতি যেখানে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের প্রবৃদ্ধি কিন্তু নেগেটিভ হয় না, প্রবৃদ্ধি কিন্তু হচ্ছে। এবারও 3.5% হয়েছে, সামনের বছর হয়তো 4% বা 4.5 বা 5 যাই হোক। অর্থনীতি বর্ধিষ্ণু, কিন্তু আমদানির চাকা অলমোস্ট থেমে আছে, আমদানিতে কোনো প্রবৃদ্ধি নাই। তাহলে সেই অর্থনীতিতে অবশ্যই আপনার সাপ্লাই সাইডের ক্রাঞ্চ তৈরি হবে, সাপ্লাই সাইডের সংকট তৈরি হবে। কাজে আমার কাছে মনে হয় যে কন্ট্রাকশনের মনিটারি পলিসি যেমন ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক নিচ্ছে, আরও বেশি মনোনিবেশ করা উচিত আমদানির মাধ্যমে আমরা সরবরাহ বাড়িয়ে বাজারে দামটা খানিকটা কমাতে পারি কিনা, সেই জায়গায় এফোর্টটা একটু কম। এবারে মুদ্রানীতিতে প্রণোদনা প্যাকেজের কথাও বলা হয়েছে, কিন্তু এই প্যাকেজ আসলে কারা পাবে, কিভাবে নির্বাচন করা হবে, কোনো রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে এটা বিবেচনা করা হবে কিনা, এই বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পেয়েছেন কিনা? সেটা আমাদের সবসময় উদ্যোগ। যখনই আপনি কোনো নীতি সুবিধা দিবেন, প্রশ্ন থাকে এই নীতি সুবিধা কারা পায়। অনেক সময় দেখা যায় যারা পলিসি সার্কেলের আশেপাশে ঘোরাফেরা করেন, স্ট্রং লবিং করতে পারেন, তারা এই সুবিধাগুলো সবসময় পান। তবে এবারের বাজেটে আমি দেখলাম যে হয়তো অর্থমন্ত্রী অ্যাটলিস্ট আন্তরিকভাবে বলার চেষ্টা করেছেন যে এগুলোর ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন। এবার বাজেট নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। একটা জিনিস আমি সরকারকে সাধুবাদ দিতে চাই, ওনারা এই আলোচনাটায় মোটামুটি ভালোভাবে অংশগ্রহণ করেছেন, যেগুলো সমালোচনা সেগুলোকে শুনেছেন। তো কাজে আমি মনে করি যে, এবং আমি বলবো যে কতগুলো জায়গায় আমরা কিন্তু দেখেছি যে সমালোচনা শোনার পরে ওনারা কিন্তু সেটা নিয়ে কাজ করেছেন। যেমন এই যে ব্যাংক যে ধারাটা বা ওনারা উঠিয়ে নিলেন, হ্যাঁ, ব্যাংক রেজলিউশন অ্যাক্ট থেকে 18 ধারাটা, এটা তো একটা পজিটিভ একটা জিনিস যে আমরা দেখলাম যে আলোচনা সমালোচনার জন্য ওনারা পলিসিটাকে কারেক্ট করছেন। আমি সেটাকে সাধুবাদ জানাই। সুতরাং আমি মনে করি যে একইভাবে ওনারা চিন্তা করবেন যে স্টিমুলাস প্যাকেজ দিচ্ছেন এটার জন্য জেনুইন যারা দরকার তারা এটা ব্যবহার করতে পারেন, এবং একটু চিন্তা করা দরকার। দেখুন, অনেক সময় আমরা মনে করি যে বন্ধ কলকারখানাকে আমি সুযোগ দিতে চাই, এটা খুব অ্যাপিলিং একটা ফ্যাক্টর মনে হতে পারে। কিন্তু দেখেন, একটা জিনিস মনে রাখতে হবে, যে কলকারখানা বন্ধ হয়ে গেছে তাদের বাজার কি তারা ধরে রাখতে পারবেন? এই বাজার তো অন্যরা নিয়ে নিয়েছে। কাজে আপনার যে উদ্দেশ্য থাকে যে বন্ধ কলকারখানাকে আমি সাপোর্ট করব, তাহলে আপনি চিন্তা করছেন যে তারা আবার সেই পুরোনো বাজেটটা ফেরত পাবে, কিন্তু তারা নাও পেতে পারে। তো সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। তার থেকে বরং আমি বলবো যেসব জায়গায় প্রণোদনা দিলে বাড়তি সরবরাহটা হবে, আমরা রপ্তানি করতে পারবো, হ্যাঁ, বা আমরা এমন কোনো জনগোষ্ঠী আছে তাদেরকে সুবিধা দিতে পারবো, আমি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো যেটার সঙ্গে সরাসরি সংযোগ আছে, সেগুলোতে প্রণোদনাগুলো দিলে হয়তো মিডিয়াম টার্মে এটা ভালো কাজ করবে। সরকার তো বলছে যে এমন বিবেচনা করেই দেয়া হবে যেখান থেকে বাজার মূল্য আছে যে পণ্যগুলোর বা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কিন্তু একটা বিষয়ে যেটা খটকা এখানে থেকে যাচ্ছে, বা আমরা বিগত সময়ে যা দেখেছি অতীতে, খেলাপির সংস্কৃতি যে হারে বেড়েছে, এই যে প্যাকেজের প্রণোদনা, এই প্রণোদনা কি খেলাপির দিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? দেখুন, খেলাপি ঋণের যে সংস্কৃতি এটা যেমন আছে, অন্যদিকে আমি বলবো যে ইনস্টিটিউশনাল উইকনেসটাও কিন্তু একটা আমাদের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি জিনিসটাকে যদি ব্যাখ্যা করতে পারি, হ্যাঁ, লোকজন ঋণ নিয়ে ঋণ ফেরত দিচ্ছে না, সেটা যেমন সত্যি কথা, কিন্তু যখন ঋণটা দেওয়া হয় তখন তো যথেষ্ট পরিমাণে ডিউ ডিলিজেন্স করার কথা না, যে কাকে দিলে এই লোনটা ফিরে আসবে, কারা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবে বাজার থেকে। এক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা। হ্যাঁ, কাজে প্রাতিষ্ঠানিক দুর্বলতা যদি থাকে তাহলে হয়তো ঋণ দেওয়ার সময় আপনি রং জায়গায় দিচ্ছেন। আমি এখানে কার কি পলিটিক্যাল কানেকশন আছে কি না, সুবিধা গোষ্ঠী যারা পান সবসময় তারা কতখানি স্ট্রং থাকবে সে আলোচনা যাচ্ছে না। আমি যদি এভাবে চিন্তা করি, আমার প্রাতিষ্ঠানিক ক্ষমতা দুর্বল, যে কাকে লোনটা দিলে এখান থেকে তারা ভালো প্রফিট করতে পারবেন, বিজনেস ভালো হবে, সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই পুরানো ঋণ করে
সে ব্যর্থ হবে, সেই অর্গানাইজেশন চলবে না, সেই কালচারের মধ্যে কিন্তু চলে যাব। কাজে এখানে দুটো আঙ্গিক, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আর একটা হচ্ছে ওই কালচার। হ্যাঁ, এই দুটোকে আমাদেরকে ভাঙতে হবে। শেষ একটা প্রশ্ন খুব ছোট করে করতে চাই। এই যে আমাদের আর্থিক খাতের যে অব্যবস্থাপনা, বা বলা যায় আপনারা অর্থনীতিবিদরা সবসময়ই বলেন যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে বাংলাদেশের প্রত্যেকটা আর্থিক খাতেই, এই দুর্বলতাগুলোকে কেন সাহসী কোনো পদক্ষেপের মাধ্যমে সংস্কার করা হচ্ছে না, বা কিভাবে করা উচিত বলে মনে করছেন? কেন করা হচ্ছে না এই প্রশ্নটা হয়তো উত্তর দেওয়াটা সোজা না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রবলেমটা কিভাবে তৈরি হয়েছে। প্রবলেমটা অনেক জায়গায় এভাবে তৈরি হয়েছে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যে আমি কাকে নিয়োগ দিচ্ছি সেখানে যদি আমি মেধা যোগ্যতার ভিত্তিতে যদি আমি নিয়োগটা না দিই, অতীতে হয়েছে, আমরা জানি যে অতীতে এগুলো অনেক সময় লয়্যালটিকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে রাজনৈতিক দলের উপর বিশ্বস্ততা বলেন বা কোনো একটা পার্টিকুলার গ্রুপকে তার ইন্টারেস্ট সার্ভ করতে পারবে কিনা সে অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টগুলোকে দেওয়া হয়েছে। যদি সেটা হয় তাহলে তো আপনি প্রতিষ্ঠানকে শক্ত করতে পারবেন না। আর প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা এটা কিন্তু 3 মাস 6 মাসের ব্যাপার না, এটার জন্য একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট লাগে এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু কাজ করতে হয়। এবং দেখুন, যদি আমি মনে করি যে আমি প্রতিষ্ঠানগুলোকে শক্ত করব, তাহলে আমাকে আজকে থেকে কাজ করে এটা সুফলতা আমি পাবো 1 থেকে 2 বছর পরে। হ্যাঁ, বিকজ এখানে অনেক ইনভেস্ট করতে হয়, রাইট লোককে রাইট জায়গায় দিতে হবে, আইন কারণে যদি কোনো ফাঁক ফোরক থাকে সেটাকে বন্ধ করতে হবে, এবং তারপরে একটা শক্তিশালী সিগন্যাল দিতে হবে যে নতুন যে আমি আইন কাঠামো তৈরি করছি সেই আইন কাঠামোয় কোনো ব্যত্যয় ঘটবে না। যদি আমি সব কিছু মোটামুটি করলাম, ঠিক লোকে নিয়োগ দিলাম, কিন্তু যদি এই ফাঁকটা থাকে যে যে আইন কাঠামো করা হচ্ছে সেটার ব্যত্যয় ঘটতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওই জায়গাটায় আমরা কোনো উন্নত করতে পারবো না, কোনো রেজাল্ট দিতে পারবো না। অর্থাৎ সরকারের সদিচ্ছা, সাহসী পদক্ষেপ এবং নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজেট ও মুদ্রানীতি প্রসঙ্গে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে ছিলেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর M.A. রাজ্জাক। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকায়, আর 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,11,993 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,48,778 টাকা নির্ধারণ করা হয়েছে। সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণের দাম নেমেছে $4,000 নিচে। 2020 সালে টানা 3 মাস পতনের পর বুধবার অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $73 উপরে বিক্রি হচ্ছে, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেল প্রতি ব্যারেল $69 বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের জন্য 60 দিনের তেল বিক্রির বিশেষ ছাড় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তেলের দাম স্থিতিশীল রয়েছে। এদিকে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ তুলে নেওয়ার পর থেকে তারা 40 মিলিয়নেরও বেশি ব্যারেল তেল রপ্তানি করেছে, এতে করে কিছুটা কমেছে তেলের দাম। ট্রাম্পের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই আবেদনে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের গভর্নর লিসা কুককে বরখাস্ত করতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু আদালত কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতা রক্ষার নীতির পক্ষে রায় দিয়েছেন। ফলে গভর্নর লিসা কুককে আর সরাতে পারছেন না ট্রাম্প। ট্রাম্পের আবেদনটি 5-4 ভোটে খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 1913 সালে কংগ্রেস ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো গভর্নরকে সরিয়ে দেওয়ার চেষ্টায় বাদ সাধল আদালত। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মর্টগেজ জালিয়াতির অভিযোগ তুলে লিসা কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্প, যেটিকে একটি অজুহাত বলেছিলেন লিসা, আর মেয়াদ ছিল 2038 সাল পর্যন্ত। 2022 সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন লিসা কুককে নিয়োগ দেন। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বিভিন্ন দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানোর উদ্যোগ সব মিলিয়ে গত কয়েক বছর ধরে প্রশ্ন উঠেছে, ডলারের আধিপত্য কি শেষ হতে চলেছে? কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বৈশ্বিক বাণিজ্য, ব্যাংকিং, মুদ্রানীতির, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং আন্তর্জাতিক ঋণ ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে এখনও সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্যের গতিপথের পরিবর্তন আনলেও আন্তর্জাতিক অর্থনীতির মূল ভিত্তি হিসেবে এখনও অটুট রয়েছে মার্কিন ডলার। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ে গৌরিনচাস। আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের মূল্য নির্ধারণ, ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার প্রায় প্রতিটি স্তরেই এখন ডলারের প্রভাব সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের কারণে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পরিবর্তন দেখা গেলেও ডলার থেকে সরে যাওয়ার মতো প্রবণতা এখনও তৈরি হয়নি। গৌরিনচাস বলেন, ডলারের বিকল্প তৈরি করতে শুধু নতুন মুদ্রা থাকলেই হবে না, প্রয়োজন গভীর ও স্থিতিশীল আর্থিক বাজার। এই দিকগুলোতে এখনও যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে থাকায় ডলারের অবস্থান শক্তিশালী রয়েছে। এদিকে চলতি বছরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণও ব্যাখ্যা করেছেন IMF-এর এই অর্থনীতিবিদ। স্বর্ণের দাম বেড়ে যাওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বড় ধরনের কেনাকাটা নয়, বরং গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF ও স্টেবল কয়েন ইস্যুকারী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থনীতিবিদদের ধারণা, ভবিষ্যতে অন্য মুদ্রার ব্যবহার বাড়লেও বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক ঋণ, পুঁজিবাজার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের সমপর্যায়ে কোনো বিকল্প এখনও তৈরি হয়নি। ফলে নিকট ভবিষ্যতেও বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজার্ভ ও লেনদেনের মুদ্রা হিসেবে মার্কিন ডলারের আধিপত্য বজায় থাকার সম্ভাবনাই বেশি। রোকসানা রিমি, স্টার নিউজ। এ ছিল স্টার স্টোরি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।